100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে, রাম মন্দির চাই না। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সংসদের মধ্যে রাম মূর্তি তৈরির পক্ষে কথা বলায় অ্যাডভোকেট ফজলুর রহমানকে গণধোলাই দিচ্ছে জামায়াত এবং এনসিপি মিলে। দর্শক দেখতে পাচ্ছেন তাকে কিভাবে গণধোলাই দিচ্ছে। ফজলু পাগলাকে কান ধরে বাহির করে দেন দল থেকে। সে অন্য রাষ্ট্রের পালিত কুত্তা, তার মতো রাজাকার বাংলাদেশে আর জন্ম হয় নাই। সংসদকে অপবিত্র করার স্পর্ধা দেখায়। ফজলু পাগলাকে কারেন্টের শট দিতে হবে, আয়নাগরের ভিতরে ঢুকিয়ে তাকে ইলেকট্রিক্যাল শট দিতে হবে, সংসদের ভিতরে তাকে কান ধরে উঠবস করিয়ে। তাহলে এই রাম মন্দির তুলার মতো উড়ে যাবে। এই রাম মন্দির কি, যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলাকে তুলার মতো উড়িয়ে দেওয়া হয়েছে, এখানে রাম মন্দির কিছুই না। দর্শক, সংসদে বিরাজ করছে কঠিন পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। ইতিমধ্যে বিরোধী দল নেতার সাথে ফজু পাগলা অর্থাৎ ফজলুর রহমানের সাথে চরম ধস্তাধস্তির শিকার হয়েছেন। এর কারণ ছিল একটাই, সেটা হচ্ছে রাম মন্দিরের পক্ষে কথা বলেছিলেন ফজু পাগলা, যাকে নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। কারণ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এখানে রাম মন্দির যত্রতত্র বানানো এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে সে সকল বক্তব্যের তীব্র বিরোধিতা করেই জনরোষের মুখে পড়েছেন এই ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। যদিও বিএনপি থেকে ইতিমধ্যেই বহিষ্কারের বিভিন্ন জায়গা থেকে কথা উঠছে, তবে সেটা কতটুকু বাস্তব সেটি দেখবেন আজকের এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দয়া করে ফজলু পাগলাকে কান ধরে বাহির করে দেন দল থেকে। ও বাংলাদেশের দুশ্মন, জাতির দুশ্মন, বাংলাদেশের মানচিত্রের দুশ্মন, বাংলাদেশের 20 কোটি মানুষের দুশ্মন। সে অন্য রাষ্ট্রের পালিত কুত্তা, তার মতো রাজাকার বাংলাদেশে আর জন্ম হয় নাই। যে তাকে মুক্তিযোদ্ধা বলবে, আমি বলবো সে মুক্তিযোদ্ধা সম্পর্কে তার কোনো ধারণা নেই। সারা বাংলাদেশে যদি একটা বুট হয়, তাহলে দেখা যাবে 99% মানুষ এই ফজলু পাগলাকে পাগল আর বুয়া মুক্তিযোদ্ধা বলবে, রাজাকার বলবে, আল শামসের বাচ্চা বলবে, রাজাকারের বাচ্চা বলবে। সে তার এত বড় দুঃসাহস, বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের পবিত্র সংসদের সংসদ সদস্য হয়ে সংসদকে অপবিত্র করার স্পর্ধা দেখায়। তার মতো বেয়াদব বাংলাদেশে কোনোদিন জন্ম হয় নাই। সে বাংলাদেশের যত দল ছিল, জাসদ বাসদ থেকে নিয়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি ছিল, কৃষক শ্রমিক লীগের সেই কাদের সিদ্দিকীর, সেই গামছা মার্কার সাধারণ সম্পাদক ছিল। সেই দল ছেড়ে এখন বিএনপিতে এসেছে, বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই কথা যত সময় পর্যন্ত যে জাতি, বাঙালি জাতি বুঝতে পারবে না, তত সময় পর্যন্ত বাঙালি জাতি বাংলাদেশের উন্নয়নের চিন্তাও করতে পারবে না, উন্নয়ন হবে না। ফজলু পাগলাকে কারেন্টের শট দিতে হবে, আয়নাগরের ভিতরে ঢুকিয়ে তাকে ইলেকট্রিক্যাল শট দিতে হবে, সংসদের ভিতরে তাকে কান ধরে উঠবস করিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে সেই ফজলু পাগলাকে তাড়িয়ে দিতে হবে। সে মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট করেছে, সে স্বাধীনতার সম্মান নষ্ট করেছে, সে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বেয়াদবি করেছে, তারেক রহমানের দলের সাথে, তারেক রহমানের কর্মীদের সাথে, এবং বাংলাদেশের 20 কোটি মানুষের কলিজার ভিতরে আঘাত করেছে। সে পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছে যে বাংলাদেশে 300 মন্দির হবে, 300 ফুট উঁচু মন্দির হবে, হাজার হাজার মন্দির হবে, আর সেই সমস্ত মন্দিরে নাকি সে পূজা করতে যাবে। সে বলেছে বাংলাদেশ নাকি ছিল তাদের, যারা বাংলাদেশে এই সমস্ত মন্দির, এই সমস্ত মূর্তি স্থাপিত করতেছে, তাদের দেশ ছিল নাকি বাংলাদেশ, পার্শ্ববর্তী রাষ্ট্রের দেশ ছিল বাংলাদেশ। তাহলে তার উপরে মামলা হবে অনেকগুলা। তার মধ্যে সে বলেছে পবিত্র সংসদে দাঁড়িয়ে যে বাংলাদেশ নাকি পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষের দেশ ছিল, বাংলাদেশ নাকি অন্য রাষ্ট্রের অংশ ছিল, বাংলাদেশ নাকি আমরা দেশে এসেছি, আমরা রোহিঙ্গা, আর তারাই নাকি বাংলাদেশের প্রকৃত নাগরিক। এই কথা বলার কারণে সেই ফজলু পাগলা পাপ করেছে। তার পাপের এই শাস্তি হবে, তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।
সংসদ থেকে তাকে বহিষ্কৃত করতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত করতে হবে, তাকে আমৃত্যু কারাগারে নিক্ষেপ করতে হবে এবং ফাঁসি দিতে হবে। বন্ধুরা, এবারের চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজিমাত, ভাইরে ভাই, শুধু বাজিমাত বললে ভুল হবে। বাংলাদেশের জন্য আজকে চীন এমন কিছু কথা বলেছে যা রীতিমতো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ভয়ে কাপড় নষ্ট করে ফেলার মতো অবস্থা। কি বলেছে জানেন আজকে চায়না? চায়না আজকে বলেছে বাংলাদেশের দিকে যদি কোনো দেশ হস্তক্ষেপ করতে চায় তাহলে চায়না সেটা মেনে নেবে না। এই বার্তা বলাটা খুব ছোট, কিন্তু বার্তাটা না অনেক ভারী, অনেক শক্তিশালী। এটা যেই সেই কোনো বার্তা নয় ভিউয়ার্স। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের উপরে কারা কারা আধিপত্য বিস্তার করতে চায়, কারা চায় এই দেশটাকে হাতের তালুর মুঠোতে রাখতে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, তারা চায় আমাদের এই বাংলাদেশটাকে তাদের হাতের তালুর মধ্যে রাখতে। কিন্তু আজকে চীনের এই বার্তায় নিশ্চয়ই তাদের প্যান্ট ভিজে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি এভাবে কথা বলতেছি কারণ আমাদের বাংলাদেশ, আমাদের সার্বভৌম দেশ, আমরা কিভাবে পরিচালিত হব সেটা আমাদের ব্যাপার, তাই না? কিন্তু কিছু কিছু দেশকে অতীতে দেখেছি এবং এখনো দেখছি তারা চাচ্ছে আমাদেরকে নিজেদের কবজায় রাখতে। কেন রে ভাই, কেন? গায়ের জোরে? এবার গায়ের জোর ভেঙে দিবে চায়না। চায়না এবার সরাসরি বলে দিয়েছে বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারে চীন সফরে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই তারেক রহমানের অর্জন কি, তিনি আসলে চায়না থেকে কি অর্জন করে নিয়ে এসেছে, আমি বলবো এই জিনিসটা অর্জন করে নিয়ে এসেছে। এর চাইতে বড় কথা আর কি হতে পারে বলেন তো? আশেপাশে যে কয়টা দেশ আছে তারা কিন্তু এবার বাংলাদেশকে সমীহ করে কথা বলবে, কারণ তারা কেউই চাইবে না চায়নাকে রাগাতে। বাংলাদেশের দিকে হাত বাড়ানো মানে চায়না বলে দিয়েছে আমরা সেটা মেনে নিব না, আমরা সেটা প্রত্যাখ্যান করব। সুতরাং চায়না বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। চায়না এই মুহূর্তে আমাদের এশিয়ার সুপার পাওয়ার। সুপার পাওয়ার বলে ভুল হবে, শুধু এশিয়ার না, পুরো পৃথিবীর একটা অন্যতম বড় পরাশক্তি। তো এরকম একটা বড় পরাশক্তি যখন আমাদের বাংলাদেশকে এভাবে অভয় দেয় এবং তারা যখন বলে যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশ আমাদের বন্ধু, এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে যা কিছু করতে আমরা করব, এর চেয়ে বড় কমিটমেন্ট আর কি হতে পারে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর, এটাই তো ভাই আমাদের জন্য বড় সাফল্যের। দুর্দান্ত দুর্দান্ত, আমার খুবই ভালো লেগেছে চীনের আজকের এই মনোভাব। সত্যি কথা বলতে চীন আসলে দীর্ঘদিন ধরে চাচ্ছে, বাট আমরা আসলে নিতে পারতেছি না। আমাদের বিগত সরকারগুলো চীন থেকে বাংলাদেশের জন্য সুবিধাগুলো নিতে পারেনি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও আদৌ কতটা নিতে পারবেন সেটা সময় বলে দেবে। কেন আদৌ বলছি জানেন? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশের মানুষগুলো না সবাই যে ভালো তেমনটা না, কিছু কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে। এখন সেই দুষ্টু প্রকৃতির লোকগুলোকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনভাবে নিজের ইচ্ছায় আদৌ সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে সামনের দিনে বড় প্রশ্ন। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান, যেহেতু তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, সবকিছু মিলিয়ে যেহেতু আগে থেকেই সাহসী মানুষদের ঘরে জন্ম, সো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসিকতার সাথে এগিয়ে যাবেন সে প্রত্যাশা করছি। চায়নার মতো দেশ যখন আমাদের সাথে থাকবেন তখন সত্যি ব্যাপারটা অন্যরকম একটা লেভেলে পৌঁছাবে। ভিউয়ার্স, কেমন লাগছে আজকে চায়নার এই কমিটমেন্ট? চায়না যে বলেছে যে বাংলাদেশে বিদেশি কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি কিন্তু বিষয়টিকে সুপার পজিটিভ হিসেবে দেখছি। এবার কিন্তু চীন এবং মালয়েশিয়া, এই দুইটা দেশের মধ্যে কোনোভাবেই মালয়েশিয়াকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, সবার নজর চীনের দিকে। না জানি কি চুক্তি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সবাই একটু ভয়ও পাচ্ছিল যে তারেক রহমান কি এমন কোনো চুক্তি করবেন যেখানে চূড়ান্তভাবে ভারতের বিরাগভাজন হবে এবং আমেরিকাও একই সঙ্গে ক্ষুব্ধ হবে। কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চাপ, যেখানে ভারতের হাইকমিশনার এসেই ঘোষণা করলেন যে টুরিস্ট ভিসা চালু হবে এবং 28 তারিখ থেকে আবেদন নেওয়ার দিনক্ষণ তিনি ঘোষণা করলেন। তো এরকম সময় বাংলাদেশ কি চাইবে ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে? যদিও কিছু অপ্রীতিকর বা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে, তারপরও কিন্তু সবার নজর ছিল তারেক রহমানের এই সফরের দিকে। প্রথম একদিন দুদিন গেল, তার কারোর মধ্যে তেমন কোনো ভাবান্ত নেই এবং কিছু এমনি স্বাক্ষর হলো। সবাই ভাবলো যে কি এমন, কোথায় সেই তিস্তা মহাপরিকল্পনা যেটা নিয়ে ভারতের টেনশন ছিল না, তেমন তো কোনো ডিক্লেয়ার হলো না, তেমন কোনো চুক্তি হলো না। তারপরে পদ্মা ব্যারেজ অথবা দ্বিতীয় যমুনা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, কোনো কিছুই তো কোনো ঘোষণা আসলো না। এমনকি বড় ধরনের কোনো অনুদান চীন বাংলাদেশকে দেবে তার সংকট কাটাতে, তেমনও কিছু পাওয়া গেল না। ঠিক যেদিন গতকালকে তারেক রহমান
দেশে ফিরছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত যেই বিস্তারিত তথ্য ও ভিডিও আপনারা দেখেছেন, তো আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো দর্শক, আজকে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে সাদর সম্ভাষণ ও চির শুভেচ্ছা জানিয়ে এখানকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।